নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। বেশ দুটো দিন কেটে গেল, মাঝখানে বৃষ্টি হয়েছিল কবে ভেবে দেখুন। বৃষ্টি হয়েছিল 5 ঘন্টা ধরে টানা রাতে, তারপরের দিন জলমগ্ন কলকাতা, তারপরের দিন কেটে যাওয়ার পর আজও বালিগঞ্জ ITI কলেজে চরম ভোগান্তি। কারণ কারেন্ট নেই, আর কারেন্ট যদি না থাকে তাহলে কি হতে পারে, এই ছবিটা তার সবচেয়ে বড় প্রমাণ। দেখুন একবার, অ্যাডমিশন এই অবস্থাতেই হচ্ছে। 2 দিন ধরে বালিগঞ্জ ITI-তে এই অবস্থা। CSCর ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন সবাই, কিন্তু উপায় কি? কাজ এভাবেই করতে হচ্ছে। কলেজে আজ ভর্তির কাউন্সেলিং চলছে এভাবেই। আমাদের এটা ওপেন কাউন্সিলিং চলছে, মানে ভর্তির কাউন্সিলিং চলছে। কারেন্ট আছে না, কারেন্ট নেই। বিদ্যুৎ আসেনি? না, বিদ্যুৎ আসেনি। কবে থেকে নেই? মানে কতদিন? এটা 3 দিন ধরে নেই। 3 দিন ধরে নেই। এই কাউন্সিলিং প্রক্রিয়া হবে বিদ্যুৎহীন অবস্থায় কি করে সম্ভব? এখন সেটা তো আমাদের যে কর্তৃপক্ষ আছে ওনারাই বলতে পারবেন। স্যাররা কি বললেন? কি হ্যাঁ, সিদ্ধান্ত হলো? স্যাররা এখনো সম্পূর্ণ আসেননি। যে স্যার আসছেন ওনারা ওখানে আছেন। কাউন্সিলিং শুরু হচ্ছে? হ্যাঁ, কাউন্সিলিং শুরু হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ কেটে গেছে, শহর থেকে জল নেমে গেছে, তা সত্ত্বেও বালিগঞ্জে ভোগান্তির ছবি। বেশ কয়েক জায়গায় বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎহীন অবস্থাতেই চলছে অ্যাডমিশন টেস্ট। আমরা দাঁড়িয়ে রয়েছি গড়িয়াহাটের ITI কলেজ। এই ITI কলেজ সকাল থেকে বৃহস্পতিবার সকাল 10টায় আজকে অ্যাডমিশন টেস্ট ছিল। সেই কারণে যারা পরীক্ষার্থী, যারা ভর্তি হবে, তারা প্রত্যেকেই এসছেন। এসে তারা দেখেন যে এখানে বিদ্যুৎ নেই, ম্যানুয়ালি পুরো প্রক্রিয়াটা করতে হচ্ছে এবং যেহেতু জল জমেছিল সমস্যা, সেই কারণে একতলার বদলে দোতলার ঘরে ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, এবং সেখানে দরজা জানলা খুলে দিয়ে যতটা লাইট আসা যায়, মানে প্রাকৃতিক আলো, সেই আলোর মধ্যে থেকে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বলা হচ্ছে CSC কাজ শুরু করেছে, তবে পরীক্ষা শুরু হয়ে গিয়ে প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেলেও অ্যাডমিশন প্রক্রিয়া এখনো পর্যন্ত লাইট আসেনি, এই ছবি দেখা যাচ্ছে। এবং অভিভাবকরা যারা যথেষ্ট চিন্তিত, তার কারণ তারা বলছেন ভেতরে অ্যাডমিশন হচ্ছে, লেখালেখির ব্যাপার আছে, নাম ফর্ম ফিল আপের ব্যাপার আছে। সেক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি সমস্যা হবে, কারণ লাইট না থাকলে সত্যি তো দেখতে অসুবিধা হবে। এই ছবি যখন দেখছি একদিকে, এবং অনেকের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড সঙ্গে না থাকা, কম্পিউটার কাজ করছে না, কলেজের নিজস্ব জেনারেটর সিস্টেম সেটাও জলে নষ্ট হয়ে গেছে, তাই বিদ্যুৎহীন অবস্থাতেই অ্যাডমিশন টেস্ট চলছে। সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় কেটে গেলেও এখনো নাজেহালের ছবি ধরা পড়ছে নিউজ 18 বাংলার ক্যামেরায় খোকনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, এবার শতপ্রণোদিত পদক্ষেপ হাইকোর্টের। হাইকোর্ট শতপ্রণোদিত পদক্ষেপ করছে। এই ঘটনায় CSC রিপোর্ট তলব করছে। শুধু CSC নয়, রাজ্য পুরসভা এবং CSCর রিপোর্ট তলব হাইকোর্টের। সরাসরি আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, একটু বিস্তারিত জানতে চাইব। অর্ণবের সঙ্গে কথা বলবো, তবে জানাবো আপনাদের যে ঠিক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো নিয়ে রিপোর্ট তলব করছে হাইকোর্ট। নিকাশি ব্যবস্থা নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে, রিপোর্ট তলব করছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জমা জলে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে, তারপরেও CSCর হুঁশ ফেরেনি। কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ। ধর্মতলায় CSCর অফিসের সামনে বুধবার তুমুল বিক্ষোভ। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের তুমুল বিক্ষোভ। সোমবার রাতে টানা বৃষ্টি, তার জেরে জলমগ্ন কলকাতা। মঙ্গলবার সেই জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এরপরেও হুঁশ ফেরেনি CSCর। কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ। উল্টোডাঙ্গার হাটকোমর, মঙ্গলবার কোমর সমান জল ছিল এই এলাকায়। বুধবার সেখানেই ফুটপাতে মরণ ফাঁদ। উপড়ে পড়ে রয়েছে CSCর জাংশন বক্স।
জিনিসগুলো যে পড়ে রয়েছে এ তো যে কোনো মানুষের বিপদ হবে। মৌলালিতে জোড়া বিপদ, একদিকে খোলা ইলেকট্রিক বক্স, অন্যদিকে জাংশন বক্সে আবর্জনার স্তূপ। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় বিপত্তি। বিপদ এড়াতে ইলেকট্রিক বক্সের চারপাশে প্লাই দিয়ে ঘিরে দিয়েছেন স্থানীয়রাই। অনেক ভয় আছে আমার। আমি তো কালকে একদম বাইরে করলাম না, বাইরে চলে আসলাম না। জল জমেছিল এখানে? হ্যাঁ, অনেক ভর্তি ছিল, একদম পুরো ভর্তি ছিল। এখানে আপনার এই আমার দোকানে ঢুকে গেছে। শ্যামবাজারের কি অবস্থা দেখুন, সিএসসির জংশন বক্সের কোনো পাল্লাই নেই। মরণ ফাঁদের একই ছবি বেলগাছিয়াতেও। এখানেও বিপজ্জনকভাবে খোলা রয়েছে জাংশন বক্স। মঙ্গলবার রাতে ঢাকুরিয়ায় রাস্তার পাশে সিএসসির জংশন বক্সের ছবি দেখায় নিউজ 18 বাংলা। খোলা বক্স, বেরিয়ে রয়েছে তার, একেবারে মরণ ফাঁদ। যখন গাড়ি পাস করছে যে ওয়েভ তৈরি হচ্ছে, সে ওয়েভ গিয়ে ধাক্কা মারছে মিটার বক্সে এবং সেখান থেকে ফ্ল্যাশ হচ্ছিল। তার এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে আতঙ্কে ভয়ে তারা উপরে উঠে এসেছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে কাজ না করে ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের। চলে আসলাম এইদিকে ভাই করে। কতবার ফ্ল্যাশ করলো আপনারা যখন কাজ করছিলেন? দুবার। বুধবার সকালে ফের ঢাকুরিয়ায় যায় নিউজ 18 বাংলা। এবার বক্সের দরজা বন্ধ, কিন্তু এটা যে জোড়া তাপ্পি দিয়ে কাজ চালানোর চেষ্টা সেটা স্পষ্ট। এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে দেখা যাচ্ছে যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে। নিউজ 18 বাংলা। সরাসরি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, আমরা জানাচ্ছিলাম যে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে, রিপোর্ট চেয়ে পাঠাচ্ছে সিএসসির কাছে এবং পুরসভার কাছে। আমি একটু বিস্তারিত জানতে চাইবো তোমার থেকে। দেখো, খুব সচরাচর এরকম ঘটনা কমই ঘটে যেখানে কলকাতা হাইকোর্ট, আমাদের রাজ্যের উচ্চতম আদালত, সেই কলকাতা হাইকোর্টকে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করতে হয়। কিন্তু বুধবার কলকাতার যে জলছবি দেখেছে, কলকাতার মানুষের যে দুর্যোগ, যে দুর্ভোগ হয়েছে, সেখান থেকে বাদ যায়নি আইনজীবী, বিচারপ্রার্থী, একই সঙ্গে অনেক বিচারপতিও। কারণ ওই দিন অনেক বিচারপতিও সময়ে আসতে পারেননি এবং যে ঘটনা ঘটেছে বৃষ্টির কারণে, বিপুল পরিমাণ বৃষ্টি এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে যে পরিমাণ মানুষ মারা গেছে, কার্যত নাড়া দিয়েছে খোদ হাইকোর্টকে। তাই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এই মুহূর্তে, তিনি যেহেতু ভারপ্রাপ্ত, তার হাতেই রয়েছে মাস্টার অফ রোস্টার, তিনি, অর্থাৎ তিনিই বিচার বিভাগ ঠিক করেন। এক্ষেত্রে তার ক্ষমতা রয়েছে, তিনি স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করবেন কি করবেন না, এবং তিনি হস্তক্ষেপ করেছেন। এবং সেই মামলায় আজকে 3টি নির্দেশ দিয়েছেন। মূলত একটি নির্দেশ, 3টি পক্ষ এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর কারণ কেন, এক্ষেত্রে নির্দিষ্টভাবে সিইএসসিকে তারা রিপোর্ট দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টে। দ্বিতীয় এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে, যে জল জমা ছবি এর আগেও কলকাতা দেখেছে, কিন্তু জমা জল সরছিল না। সেটা গঙ্গার জলস্তর বাড়ার কারণে হোক, লকগেটগুলো বন্ধ থাকার কারণে হোক, বিভিন্ন কারণে হতে পারে। কোন নিকাশি যে ব্যবস্থাপনা কলকাতা পুরসভার, কি এমন পরিস্থিতি হলো যে নিকাশি ব্যবস্থা এভাবে অকেজো হয়ে রইল? দীর্ঘক্ষণ একটা শহর, মেট্রোপলিটন সিটি জলে হাবুডুবু খেলো। এই জায়গাতে নিকাশির কোনো সমস্যা রয়েছে কিনা, এবং নিকাশির যে জায়গাগুলি জায়েন্ট, অর্থাৎ গঙ্গার সঙ্গে বা হুগলি নদীর সঙ্গে সংযোগ রয়েছে, এই নিকাশিগুলো যে পথ দিয়ে হয়, সেখানে কি কোনো রকম বেআইনি নির্মাণ হচ্ছে? এই পুরো বিষয়টা নিয়ে কলকাতা পুরসভার রিপোর্ট চাওয়া হয়েছে। একই সঙ্গে যারা মৃত, ইতিমধ্যে আমরা জেনেছি যে ক্ষতিপূরণের জন্য একটি সুপারিশও করা হয়েছে রাজ্য সরকারের তরফে। পুরো বিষয়টা নিয়ে ক্ষতিপূরণ, মৃতদের পরিবারকে
বা আহতদের জন্য কোনো রকম ক্ষতিপূরণের ব্যবস্থা চিন্তাভাবনা রাজ্য সরকার করছে কিনা, এই পুরো ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকেও একটি রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। যেহেতু কালকেও হাইকোর্ট রয়েছে কিন্তু সময় খুব কম, এরপরে পুজো পড়ে যাচ্ছে, তাই 7 নভেম্বর মামলাটি পরবর্তী শুনানির জন্য রাখা হয়েছে। কিন্তু তার মধ্যে এই 3টে সংস্থা তারা রিপোর্ট দিয়ে হাইকোর্টকে হাইকোর্টের স্বতঃপ্রণীত মামলায় কলকাতা হাইকোর্টের যে প্রশ্ন তৈরি হয়েছে মনে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে 3টি অথরিটিকে। অতনু, ধন্যবাদ। ইডি দপ্তরে চন্দ্রনাথ সিনহা গতকালের পর চন্দ্রনাথ সিনহা আজ আবার তার কোর্টের নির্দেশে হাজিরা। 2 দিন জিজ্ঞাসাবাদ করতে পারবে চন্দ্রনাথকে কোর্টের নির্দেশ। আজ বিকেল 5টা পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা তারা চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন বহাল। ইডি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, কিন্তু বিচারকের পর্যবেক্ষণ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরকার নেই, তবে তাকে হাজিরা দিতে হবে ইডি দপ্তরে। সেই মতো চন্দ্রনাথ সিনহা ইডি দপ্তরে বিকেল 5টা পর্যন্ত সময়, ইডি আধিকারিকদের হাতে এই 5টা পর্যন্ত সময়, তার মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। দু 2023-এর প্রাথমিক টেটের ফল প্রকাশ। পাস কত হিসেব করে দেখা যাচ্ছে 3 লক্ষ পরীক্ষার্থী ছিল, তার মধ্যে থেকে 6,754 জন পাস করেছেন, অর্থাৎ পাসের হার 2.5%-এরও কম। সালের ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। এর 1 বছর 9 মাসের মধ্যে ফল প্রকাশ। প্রাথমিকের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন 2.5%-এরও কম। প্রাইমারি টেটে বসেন 2,73,147 জন, পাশ করেছেন 6,754 জন, অর্থাৎ পাশের হার মাত্র 2.47%। বুধবার ওয়েবসাইটে ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন ফল প্রকাশের আগে ওয়েবসাইটে 2023 সালের পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করা হয়। এর আগে 2022 সালে প্রাথমিকে টেট হয়। পরীক্ষায় বসেন 6,19,102 জন, পাশ করেন 1,50,491 জন, অর্থাৎ পাশের হার 24.31%। আর 23-এর টেটে পাশের হার 2.47%। টেটের ফল প্রকাশের পর এবার স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের তোড়জোড়ও রাজ্যের। খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হতে পারে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। তার কারণ শূন্য পদের তালিকার জন্য ইতিমধ্যেই ফাইল নবান্নে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কাকদ্বীপার নামখানা থেকে 12 জন গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে ইরাকে, কিন্তু তারা সেখানে আটকে পড়েছেন মানে তাদের সেখানে আটকে রাখা হয়েছে। এবার তারা বাড়িতে ফোন করছেন, তারা নিরুপায়, তারা বলছেন তারা অসহায়, তাদের সেখানে আটকে রাখা হয়েছে। 2 বছরের চুক্তি এবং ভিসা শেষ হয়ে গেছে এবং তারপরেও তাদের আটকে রাখা হয়েছে, মারধর করা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না। বাড়িতে যখন ফোন করছেন একবার শুনুন কি বলছেন বাবা। 1.5 লাখ টাকা পয়সা ভরে এজেন্টকে পয়সা দিয়ে আমরা ইরাকে অর্ডারে পাঠিয়েছিল 2 বছরের জন্য, ঠিক আছে? আমরা পয়সা ধার দেনা করে গহনা গাড়ি বন্ধক দিয়ে মানুষের কাছে পয়সা থেকে ধার করে আমরা এজেন্টকে 1.5 লাখ টাকা দিয়ে এখন তাহলে তোমাকে কাজ করতে আর কে দেয়নি, মারধর করে তাহলে এখন তাহলে কোনো খাইতে আর কে দেয়নি, তাহলে পিস্তল আর কে ধরে আর কে তাহলে মারধর করে প্রচুর খাবার কথা আর কে কই না, ঘর আসার কথা কই না। হয়তো খুশিয়ার হবে কাজে যাবনি, রুম দিয়ে কলার ধরে টেনে নিয়ে যাবে। এবারে কি ওটা খাওয়া দাওয়া করছো? সরাসরি বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, এরা যে গিয়েছিলেন এদের তো 8 মাসের বেতনও দেওয়া হয়নি। কন্ট্রাক্টে কি ছিল, কোন এজেন্টের মাধ্যমে এরা গিয়েছিলেন, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে? নামখানার মোট বাংলার 12 জন পরিযায়ী শ্রমিক রয়েছে, তার মধ্যে নামখানারই রয়েছে 8 জন। এই 8 জনের একেবারে অসহায় পরিবার, তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা যে এজেন্ট ছিল থেকে শুরু করে সবাইয়ের কাছে কিন্তু তারা দ্বারস্থ হয়েছে
কেউ কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। প্রায় 8 মাস ধরে তারা আটকে রয়েছে, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, তারা যদি বাড়িতে ফেরার কথা যখন তারা দাবি করে, তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার, একেবারে তাদেরকে খেতে দেওয়া হয় না, এমনকি জলও পর্যন্ত দেওয়া হয় না। এই পরিস্থিতির মধ্যে প্রায় 8 মাস কিন্তু এই 8টি পরিবার, নামখানার 8টি পরিবার কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছে। তারা এই যে ভিডিও বার্তা যেটা তুমি দেখবে, সেই ভিডিও বার্তা কিন্তু সেই যারা শ্রমিকরা তারা কিন্তু একেবারে বাংলার যে মুখ্যমন্ত্রী তানার কাছে হেল্প চাইছেন। তারা বলছেন যে এই বিষয়টা তারা দেখুক, না হলে তারা কিন্তু বেঁচে ফিরত আসতে পারবে না এই ইরাক থেকে। ধন্যবাদ। এখানে মানে ইউপি, বিহার, আন্ধ্রা, তেলেঙ্গানা, সব মাদ্রাজি, মানে প্রায় 4-5 স্টেটের লোক এখানটা ফেসে আছে। এবার আমার কাকদ্বীপ থানা, ওই নামখানা, আমাদের এখানে 15 লোক মতন আমার বাঙালি আছি টোটাল। মানে আসছি আজকে 3 বছর। আমাকে পাসপোর্ট শেষ হয়েছে, পাসপোর্ট লাগায়নি, রিনিউয়াল করায়নি, ভিসা শেষ হয়েছে, ভিসা লাগায়নি, মেডিকেলের কোনো ব্যবস্থা নেই, তারপর খাওয়া দাওয়া ঠিক নেই। আজকের 7-8 মাসের স্যালারি ফেসে আছে ভাই। আমাকে এটিতে কোনো ঘরে ছাওয়া যাওয়ার কথা কইলে মার ধর বিভিন্ন রকমের পেশার দাটে, এটি আমাকে টোটালি ছাড়েনি ভাই। এর তরে মানে যে কোনো ভাবে যে কোনো পর্যায়ে আমাকে এখানটায় ঝান বেচেলে আমাকে এখান দিয়ে যা, নাহলে আমাদের এখানে সব মরা 50-100 ভালো আছে, খাওয়া দাওয়া কিছুই নেই। আমাদের অভাবের সংসারে তাদেরকে বিদেশ পাঠিয়েছি, টাকা পয়সা ওখানে যা গেছে, তো স্যালারি 3 মাস দেয়নি ওইখানে বলছে, তারপর 3 মাস অবধি স্যালারি দিয়েছি, তারপরে 3 বছর হয়ে গেছে তাদেরকে ঘর পাঠাচ্ছে না, স্যালারি দিচ্ছে না, স্যালারির কথা বললে মারধর করছে। হ্যাঁ কথা হয়, সারাদিনে 1-2 বার কথা হয়। হ্যাঁ খুব কান্নাকাটি করছে, তাদেরকে তো খেতে দিচ্ছে না। সরকারকে বলছি ওদেরকে বাড়িতে এনে দাও। আমার স্বামী গেছে ইরাক বাগদাদে, 2 বছরের ভিসা নিয়ে গেছে, ওনাদের হয়ে গেছে 2 বছর 8 মাস, পয়সা করে ঠিকঠাক দিচ্ছে না। 4 মাস 5 মাস করে একবার করে একটা করে স্যালারি দেয়, এই করে করে 7 মাসের স্যালারি কেটে রেখেছে। বাড়ি আসার কথা বললে ওদের মারধর করছে, ফোনে ওনারা বলছে সবসময় ওনাদের মারধর করছে, খেতেই দিচ্ছে না। 1 কিলো আতপ চাল দেয় আর সবিন বড়ি, এই করে ওরা খাচ্ছে, খুব কান্নাকাটি করছে, খুব কষ্টে আছে ওরা। আজ রাতে শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার 2টি পুজো উদ্বোধন করবেন তিনি আগামীকাল, একটা উত্তর কলকাতার, একটা দক্ষিণ কলকাতার। এই পুজো উদ্বোধনের পরেই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ। উনি আজকে রাত্রে পৌঁছবেন, কালকে ওনাকে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। তো সময়ে যতটুকু পারমিট করছে, এখনো পর্যন্ত যা ওনার অফিস থেকে কনফার্মেশন এসেছে, উত্তর কলকাতার একটি পুজো এবং দক্ষিণ কলকাতার একটি পুজো, তারপরে উনি লাঞ্চ করে বেরিয়ে যাবেন। সময়ের অভাবের জন্য করতে পারছেন না। বাবা, মা দুর্গার 10 হাত কেন? তিনি সব দেবতাদের সম্মিলিত শক্তি, অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য। আচ্ছা বাবা, মা দুর্গার 10 হাতে এতগুলো অস্ত্র কোথা থেকে এলো? এত অস্ত্র তিনি পেলেন কোথায়? সব দেবতারা নিজেদের শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে দেবীকে প্রস্তুত করেছিলেন। কেন? কারণ মহিষাসুর খুব শক্তিশালী ছিল। দেবতাদের সব শক্তি একসঙ্গে না হলে যে অসুরদের হারানো দুঃসাধ্য ছিল। কঠিন লড়াই তাহলে সবাই মিলেই লড়তে হয়, তাই না বাবা? ঠিক তাই তো দেবী কারোর একার নন, তিনি আমাদের সবার।